বিয়ের দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। মাস্ক পরে আওয়ামী লীগের মিছিল, বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ। মইনের মতো হবেন না, সরকারকে বিএনপি নেতা ফারুক। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ কি গলছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিয়ের দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। রাতে শরীয়তপুরের বিনোদপুরে কাজীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজীকান্দি এলাকার আজিজুল হক সর্দার এবং ইমামুল হক এনামুল দুই ভাই, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও মনোমালিন্য চলে আসছে। ৮ ফেব্রুয়ারি এনামুল সর্দারের মেয়ের বিয়ে হলে তিনি তার ভাই আজিজুল সর্দারকে পরিবারকে দাওয়াত দেননি। এদিকে আজিজুল সর্দারের ছেলের বিয়ে আগামী ২১ ফেব্রুয়ারি। প্রতিশোধ হিসেবে তিনিও এনামুলের পরিবারকে দাওয়াত দেননি। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় এনামুল সর্দারের পক্ষের লোকজন রামদা, বাঁশ ও লাঠি নিয়ে আজিজুল সর্দারের বাড়িতে হামলা চালান। তারা ককটেল বিস্ফোরণ ঘটান। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ৮ জন আহত হন। তাদের মধ্যে ৪ জন শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন, আর বাকিরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শামসুল হক সর্দারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজিজুল সর্দারের পক্ষের লোক আহত ইউপি সদস্য আব্দুর রহমান কাজী বলেন, এনামুল তার মেয়ের বিয়েতে আমাদের দাওয়াত দেয়নি, কিন্তু আমরা তাদের দাওয়াত দিতে চেয়েছিলাম। তবুও ক্ষিপ্ত হয়ে এনামুল সর্দার ও খলিল মাতবরের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন লোক আমাদের বাড়িতে হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজনকে কুপিয়ে পিটিয়ে আহত করে। এনামুল সর্দারের পক্ষের লোক শামসুল হক বলেন, ওরা দুজনই সম্পর্কে আমার ভাই। সংঘর্ষের খবরে থামাতে গিয়েছিলাম, তখন আমার মাথা ও হাতে আঘাত লেগেছে। আমি কারো পক্ষ হয়ে হামলা চালাইনি। শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ডক্টর আব্দুর রশিদ বলেন, আহত অবস্থায় ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, বাকিরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। মাস্ক পরে আওয়ামী লীগের মিছিল, বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ। বগুড়ার ধুনটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাথায় কাপড় এবং মুখে মাস্ক পরে মশাল মিছিল করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ধুনট মডেল মসজিদের সামনে থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি মশাল মিছিল 0 পয়েন্ট ঘুরে গোসাইবাড়ি সড়কের ৪তলা এলাকায় পৌঁছায়। এ সময় বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। তবে মিছিল করার সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাথা ও মুখ ঢাকা ছিল। মিছিলকারীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান, মিছিল করে ফেরার পর বিএনপি নেতাকর্মীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জিঞ্জিরতলা গ্রামের আলামিন তরফদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সদরপাড়ার বনি আমিন মিন্টু ও ছাত্রলীগ নেতা সদরপাড়ার রাব্বির বাড়িঘরে হামলা চালান। এ বিষয়ে উপজেলা বিএনপি সভাপতি এ.কে.এম. তৌহিদুল আলম মামুন বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি করতে মশাল মিছিল করার চেষ্টা করেন। এ সময় জনতা তাদের প্রতিহত করেছে, তবে কারো বাড়িঘরে কোনো হামলার ঘটনা ঘটেনি। মইনের মতো হবেন না, সরকারকে বিএনপি নেতা ফারুক। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সংস্কারের নামে বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন। আমরা অপেক্ষা করছি ধানের শীষে ভোট দেওয়ার জন্য। নির্বাচনে দেরি হলে আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র শুরু করবে। বিশেষ বাহিনীর অনুরোধে নতুন দল গঠন করা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদ দল অপেক্ষা করবে না। সরকার না পারলেও বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ থেকে লুট হওয়া হাজার কোটি টাকা ফিরিয়ে আনবেন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বলেন, সংস্কারের নামে দয়া করে আর দেরি করবেন না, কারণ তারেক রহমান বাংলাদেশের ৮৫% মানুষের সমর্থন আদায় করেছেন। যত দেরি করবেন ষড়যন্ত্র তত পাকাপোক্ত হবে। মইনের মতো হবেন না। মইনও বলেছেন ৩ মাস, কিন্তু নির্বাচন যত সময় দেয়নি। বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ কি গলছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে উন্নতির আভাস দেখছেন বাংলাদেশ বিশ্লেষকরা। তারা মনে করছেন, ভারত বাংলাদেশের বাস্তবতা ধীরে ধীরে বুঝতে পারছে। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে ঘিরে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়। বিশেষ করে শেখ হাসিনাকে ফেরত চাওয়ায় প্রত্যুত্তরে ভারতের অনড় অবস্থান সম্পর্কে অস্বস্তি আরো বাড়িয়ে দেয়। তবে শেখ হাসিনার ব্যাপারে ভারতের অবস্থান কতটুকু বদলাবে তা নিয়ে সংশয় আছে বিশ্লেষকদের। অবশ্য তারা মনে করেন, ওই ইস্যুটি বাইরে রেখেও বাংলাদেশ
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের উন্নতি হতে পারে। তারা ওমানের মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠককে ইতিবাচকভাবে দেখছেন। আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার আহ্বানকে ইতিবাচকভাবে দেখছেন। অর্থনীতিবিদরা মনে করেন এই অর্থনৈতিক কূটনীতি এগিয়ে নিতে পারলে শুধু বাংলাদেশ ও ভারতের সম্পর্কেই নয়, এর বাইরেও সুফল পাওয়া যাবে। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং তাকে বাইরে ভারতে আশ্রয় দেওয়াকে ঘিরে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়। বিশেষ করে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার প্রত্যুত্তরে ভারতের অনড় অবস্থান সম্পর্কে অস্বস্তি আরো বাড়িয়ে দেয়। এই ঘটনা দুই দেশের রাষ্ট্রদূতকে তলব করে। এর বাইরে সীমান্ত হত্যার বিষয়টি তো আছেই, এছাড়া বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা বলতে গেলে বন্ধ আছে। 8ই আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূস 8ই আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূস আগস্টেই নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউ ইয়র্কে তৌহিদ হোসেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠক হয়। ওটা ছিল 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বৈঠক। পরিবর্তিত সে প্রেক্ষাপটে তখন দুই দেশ পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ডিসেম্বরে সংক্ষিপ্ত সফরে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। 12 ঘন্টার ওই বৈঠকে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া নয়াদিল্লিতে 4 দিনের 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক এখন চলছে। সর্বশেষ রোববার বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের মধ্যে ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে বৈঠক হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বৈঠকে দুই দেশের মধ্যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় পক্ষ স্বীকার করেছেন প্রতিবেশী দুটি দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন এবং সেগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রয়োজন। বৈঠকে তৌহিদ হোসেন গঙ্গা নদীর পানি চুক্তির নবায়নের বিষয়ে আলোচনা শুরুর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার স্থায়ী কমিটির বৈঠক আহ্বানের উপর গুরুত্ব আরোপ করেন এবং এ বিষয়ে ভারতের সমর্থন চান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় সমাধানের ব্যাপারে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় নিয়েও মত বিনিময় করেন বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেছেন, বিমস্টেকে প্রফেসর ইউনূস ও নরেন্দ্র মোদী একই অনুষ্ঠানস্থলে থাকবেন। আমার জানামতে অন্যান্য দেশের সরকার প্রধানেরাও থাকবেন। যদি তারা সেখানে থাকেন তাহলে স্বাভাবিকভাবে পরস্পরের সঙ্গে কথা বলবেন, কারণ এটা একটি ছোট গ্রুপ। উদাহরণস্বরূপ সার্ক শীর্ষ সম্মেলনের 7 দেশের প্রত্যেক রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান পরস্পরের সঙ্গে কথা বলেন। তাই আমার মনে হয় এরকম কিছু ঘটতে পারে। তবে এই বৈঠকের সম্ভাবনা এখনো যোগাযোগের পর্যায়ে রয়েছে। 4 এপ্রিল ব্যাংকে বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদী দুজনেই যোগ দিচ্ছেন। এদিকে প্রফেসর ইউনূস ঢাকায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মেলনে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই 4 দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি মনে করেন, ভৌগোলিক অবস্থানগত কারণে যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে এই 4 দেশ লাভবান হবে। ইতোমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির মনে করেন, সবকিছু দেখে মনে হচ্ছে 5ই আগস্টের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হচ্ছে। ভারত মনে হচ্ছে বাংলাদেশের বাস্তবতা কিছুটা হলেও বুঝতে চেষ্টা করছে। তবে ওরা ওদের স্বার্থের কথা চিন্তা করে কাজ করবে। ওদের ইন্টারনাল পলিটিক্স আছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স আছে। শেখ হাসিনা ইস্যুতে তিনি বলেন, এখানে আসলে দুই দেশই যার যার অবস্থান আছে, তারপর সম্পর্ক যতদূর বাড়ানো যায় ততদূরই ভালো। তৌহিদ সাহেব সার্কের কথা বলেছেন, জয়শঙ্কর বিমস্টেকের কথা বলেছেন। ফলে আঞ্চলিক সম্পর্কের অগ্রগতি জায়গা আপাতত দেখছি না, দ্বিপাক্ষিক অগ্রগতি হয়তো একটু হচ্ছে। আর প্রফেসর ইউনূস 4 দেশের যে অর্থনীতি জোটের কথা বলেছেন সেটা নতুন কিছু নয়। 2015-তে BBIN অর্থাৎ বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল ইনিশিয়েটিভ সই হলো। তার তো কোনো বাস্তবায়ন দেখছি না। ইউনূস সাহেবের আইডিয়াটা ভালো, কিন্তু তা বাস্তবায়ন করে কাজে লাগানো কতটা সম্ভব সেটাই আসল কথা বলেন তিনি। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর
ডক্টর আইনুল ইসলাম মনে করেন প্রফেসর ইউনূস যে 4টি দেশের কথা বলেছেন তাদের মধ্যে কালচারাল, ভৌগোলিক এবং পরিবেশগত কিছু মিল এবং একতা আছে। ওইসব দেশে আমাদের পণ্যের যেমন চাহিদা আছে তাদের পণ্যের চাহিদাও আমাদের দেশে আছে। একটা অর্থনৈতিক হাব করে বিনিয়োগ করে দেশগুলো তুলনামূলক সুবিধা পাবে, তাই তাদের লাভবান হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন সম্পর্কের যে টানাপোড়েন চলছে তাতে এই উদ্যোগ নিয়ে এগোলে সম্পর্কের উন্নতি হতে পারে। অর্থনৈতিক কূটনীতির এই দিকটি আঞ্চলিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারে। আমরা মনে হয় এখন অর্থনীতি নিয়ে এগোনোই ভালো, বলেন তিনি। আর সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ শহীদুল হক মনে করেন তৌহিদ হোসেন ও জয়শঙ্করের যে বৈঠক হলো তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং আলোচনা ইস্যু আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। আবার ভারতীয় অ্যানালিস্ট ও জরিপ বলছে 50 ভাগের বেশি ভারতীয় চায় না যে শেখ হাসিনা সেখানে থাকুক। আর ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে বাংলাদেশ নিয়ে তাদের কোনো আউটকাম আছে বলে আমার মনে হয় না। এগুলো ভারতকে বাংলাদেশের বাস্তবতা বুঝতে সহায়তা করছে বলে আমার মনে হচ্ছে। এর ফলে সম্পর্কের ইতিবাচক দিক তৈরি হতে পারে। তার কথা, প্রফেসর ইউনূস যে 4 দেশের অর্থনীতির কথা বলছেন সেটা বাস্তবায়ন করলে ভারতের বড় সমর্থন লাগবে, কারণ এখানে ভারতে বড় বাধা, আর কোনো দেশ বাধা নয়। ব্যাংকে ইউনূসের সঙ্গে মোদির বৈঠক হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। হলে এসব বিষয়ে আলোচনা করলে ভালো করবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।